চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের সঙ্গে ব্যবসা বিনিয়োগ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছার আশা। রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে 2 জনের প্রাণহানি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেইজিং দাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। বাংলাদেশ সময় রাত 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। এ সময় বিমানবন্দর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি সিনিয়র নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুতে বাংলাদেশ চীন একসঙ্গে কাজ করার কথা জানান তিনি। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়। এর আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এতে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর আশা তারেক রহমানের। বিস্তারিত জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে। চীন সফরের শেষ দিনে শুক্রবার সকালে গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদে সমর্থন থাকবে চীনের। They will support Bangladesh's Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. China is ready to align with Bangladesh's development. সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, চীনের পক্ষ থেকে বাংলাদেশ মিয়ানমার চীনের ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। উপদেষ্টারা জানান, প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক কর্মকর্তারা নিয়মিত ভিত্তিতে আলোচনা করবেন। একই সাথে এক চীন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। This visit to the People's Republic of China will always remain a historic point, a point from which Bangladesh projects its positive influence in the region and the world. সংবাদ সম্মেলনে জানানো হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় সহায়তা করবে চীন। ব্রিক্সের সদস্য পেতে বাংলাদেশ আবেদন করলে চীন পাশে থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে সকালে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে চীনের বিপ্লবী বীরদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ তার সফর সঙ্গীরা। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, বেইজিং, চীন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর চীন বাংলাদেশ সম্পর্ককে নতুন দিগন্তে নেবে বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে চীনা বিনিয়োগ ও বাণিজ্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেই সঙ্গে কূটনীতি ও সামরিক ক্ষেত্রে নৈকট্যও আসবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। 4 দিনের চীন সফরে দেশটির গুরুত্বপূর্ণ ব্যবসায়ী, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের বৈঠকে ঘুরে ফিরে এসেছে ব্যবসা বিনিয়োগের কথা। দুদেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তিও সই হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা বেজিং কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তার দুয়ার খুলবে বলে আশাবাদী তারা। বিজনেস কমিউনিটির সাথে মিটিং যেটা প্রধানমন্ত্রী করেছেন, আমার মনে হয় যদি যে অর্থে আমাদের এই সফরটা, সেটা হচ্ছে যে চীনের কাছ থেকে আর্থিক সহায়তা লাভ করা, সেটা বিনিয়োগ বলেন অন্যান্যভাবে বলেন, তাহলে এই জায়গাটাতেই খানিকটা সুযোগ আমাদের জন্য তৈরি হতে পারে। চুক্তির ফলে চীনা বিনিয়োগ যদি কিছু আসে, কিছু আর্থিক সাহায্য আমাদের জন্য বা সহায়তা যদি আসে, তাহলে সেটাকে আমি ইতিবাচকভাবে। সফরটিতে ভূরাজনীতি ও নিরাপত্তার ভারসাম্য রক্ষার লক্ষণও দেখা হচ্ছে। মানে চীনের সাথে আমাদের যে সখ্যতাটা, সেটা একটা স্ট্র্যাটেজিক এবং কৌশলগত সম্পর্ক। এখানে অনেক কিছু আছে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়াবলী আছে। এখানে আমাদের ন্যূনতম ডেটারেন্স দরকার, সাম্যাবস্থা দরকার। আমাদের এখানে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চীনের সহায়তা দরকার। আপনি এটা কোনোভাবেই তাদের সহায়তা ছাড়া পারবেন না। এই যে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে, ব্রেভ বার্মা অ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, এই বিষয়গুলো তো আমাদেরকেও এফেক্ট করে। আমাদেরও হিল ট্র্যাক্সের ব্যাপার আছে, আমাদেরও অন্যান্য বিষয়ে দেখতে হয়। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ভারত ও পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতার পরিবর্তে পূর্বমুখী নীতির প্রতিফলন দেখছেন বিশ্লেষকরা। কিন্তু আমরা মালয়েশিয়া এবং চীন সফর একসাথে করে বার্তাটা দিলাম যে রাজনীতিটা আমরাই করছি, আমরা আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করি, আমরা আমাদের ভূ রাজনীতি ঠিক করি। সো আমাদের ভূ রাজনীতি পররাষ্ট্রনীতির উপরে অন্যের প্রভাব নাই, এই কথা কিন্তু আমরা বিশ্বকে বুঝিয়ে দিলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল আমাদের পররাষ্ট্রনীতিতে, পূর্বনীতি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা আবার কিছুটা আমরা এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় দেখতে পাচ্ছি। চীনের সাথে এই বন্ধুত্ব বাংলাদেশকে সমৃদ্ধির পথে আরও এগিয়ে নেয়ার সমীকরণ হিসেবেও দেখছেন অনেকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আমাদের ফোকাস আসতেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার গুমের ঘটনার সঙ্গে যুক্ত হতে চায় না। আবার যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য সমানভাবেই বিরোধিতা করতে হবে। ডেপুটি স্পিকার কায়সার কামাল গুম খুনের শিকার পরিবারগুলোর জন্য সংসদীয় কমিটি গঠনের কথা বলেন। আহমেদ সরার রিপোর্ট। আমার বাবা জীবিত নাকি মৃত আমি সেটা জানি না। আমি আমার বাবা মরে গেলে, যদি আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। শুধু এই ছোট্ট মেয়ের কান্নাই নয়, গুম থেকে ফেরত আসা সংসদ সদস্যদের কথাও ছুঁয়ে গেছে পুরো হলভর্তির শ্রোতা দর্শকের আবেগকে। আজকে যখন একটি মেয়ের কথা শুনলাম, আবার মেয়েদের কথা মনে পড়ে গেল। 8টি বছরে মায়ের ডাকের অনুষ্ঠানে ছিল একটি জায়গা। আমরা যদি একজন সংসদ সদস্য হয়ে, মন্ত্রী হয়ে, আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি, তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠানে বিশিষ্টজনদের এক কথা, এই সংস্কৃতি যেন আর না ফেরে। যে আমরা যারা গুম হয়েছে, পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের যেন সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। কারণ এই ভাতাটা শুধুমাত্র আর্থিক সমর্থন না, এটা তাদের একটা স্বীকৃতি এবং তাদের প্রতি একটি সম্মান। আপনাদের গুম, জুলাই এবং ক্রসফায়ার সহ 80টি মামলা আমাদের ইনভেস্টিগেশনে প্রায় শেষের পথে। 24টি মামলার বিচার চলছে। 400 মামলা আমরা এখন ইনভেস্টিগেশন আমাদের হাতে। প্রায় 1500 মামলা আমাদের কাছে কমপ্লেন্ট রেজিস্ট্রেশন আমরা করে রেখেছি, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল 2টা। এই জায়গাগুলো আমাদেরকে একটু বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, আমাদের প্রতি একটু সদয় হতে হবে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করতে যেয়ে মনে হয়েছে যে এইটার কোনো বিকল্প নেই। প্রথম হচ্ছে বিচার, বিচার, বিচার। দ্বিতীয়টি হচ্ছে তাদের আইনগত স্বীকৃতিটা দরকার। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাষ্ট্র যদি তাদের পাশে সব কিছু নিয়ে না থাকে, তাহলে এই পরিবারগুলো মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে থাকতে পারবে না। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মায়ের ডাক ছিল একটি আলোকবর্তিকা।
তাদের কান্নায় সারা দেশ ব্যথিত হয়েছে, পতন হয়েছে সরকারের। We have been crying last 17 years. এখন কান্নার সময় নয়, এখন আমাদের অধিকার আদায়ের সময়, এখন ন্যায় বিচার পাওয়ার সময়। এই যে সংসদ, এই সংসদে এই গুম পরিবার, ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটা স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম খুনে দলীয় রাজনীতি চান না তারা। আতঙ্কের কথা যদি আবার সেই ধরনের কোনো আচরণ দেখা যায়, আমাদেরকে সমবেতভাবে তা প্রতিরোধ করতে হবে। আমি এই কথা বারবার করে বলতে চাই যে আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা তো একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের কষ্টের কথা বলতে গিয়ে আবেগে ভারাক্রান্ত হয়ে বক্তব্য শেষ করেন মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই কষ্ট রাখা যায়। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামাত ইসলামের নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে কোনো পরিবর্তন আসেনি মন্তব্য করে দাবি আদায়ে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে অগ্নিকাণ্ডে মারা গেছে 2 জন। 14 তলা একটি আবাসিক ভবনের 12 তলার 2টি ফ্ল্যাটে শুক্রবার দিবাগত রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ জনি ও মোহাম্মদ আব্দুস সালাম। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের 6টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে। দগ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। দুইটা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা 12 তলায় একটা ফ্ল্যাট এবং 13 তলার একটা ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ফার্নিচার ছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল। যে 2 জনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই 2 জনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, 2 জনকে মারা গেছে। আমরা তাদেরকে শ্রুতকাল এবং তাদের পরিচয় উদ্ঘাটনের জন্য চেষ্টা করতেছি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ জুড়ে পালন হলো পবিত্র আশুরা। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে গতকাল নানা প্রতীক নিয়ে রাজধানীতে বের করা হয় তাজিয়া মিছিল। তবে এবছর তাজিয়ায় ছিল বেশ সুশৃঙ্খল। মেজবা রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রেজাউল হোসেন। পরনে কালো পোশাক, মাথায় কালেমার সম্মিলিত ফিতা, শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনা স্মৃতিচারণ। কারবালার প্রান্তরে বিয়োগান্তক দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, ইমাম হুসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। লাল সবুজ নিশান, ব্যানার, দুলদুল ঘোড়াসহ 10ই মহরমের সকালে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। এ সময় কালো পোশাক পরে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিল। কারবালা বিয়োগান্তক ঘটনা যেন এখনও বিদীর্ণ করে তাদের বক্ষ। আমরা প্রতি বছর এখানে আসি। কারবালা শহীদ ইমাম হাসান হোসেনের আলীর জান ইমাম হাসান কারবালা ময়দানে শহীদ হয়েছেন। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নেই। প্রতি বছর আমরা বাচ্চা গোলাবান নিয়ে আসি, আমরা একটা শোক পালন করি। এই কারবালা ঘটনা মানুষকে শিক্ষা দেয় যে সত্যের পথে, ন্যায়ের পথে এই জীবন অনুসরণ করার জন্য। মুসলমান যে সকল ধর্মের নিরাপত্তা, মুসলিম ধর্ম, এই মুসলিম ধর্মটা প্রকাশ করার জন্য যে মুসলমান কত সহনশীল, কত ধৈর্যশীল দেখেন। 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে হত্যা সেই নির্মম দৃশ্য মানসপটে জাগ্রত রাখতেই এমন আয়োজন জানালেন আয়োজকেরা। ইমামবাড়ায় সর্বজাতি, এখানে কোনো জাতির ভেদাভেদ নাই, এখানে ধর্মের ভেদাভেদ নাই, এখানে সবাই মানুষ হিসাবে ইমাম হুসাইনের শোক পালন করছি। আজকে আমরা শোক পালন করব, প্রতি বছর নেয়, আগামীতেও করব, বিশ্ব যতদিন জাগ্রত থাকবে।
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবারে তাজিয়া মিছিলে ছিল পরিপূর্ণ ধর্মীয় আবহ। মহরম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের মহিমার অন্যের কাছে মাথা নত না করার নাম। যুগে যুগে মহরম এসেছে ঐতিহাসিক শক্তির দলিল হিসাবে। তাজিয়া মিছিল থেকে মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ মিথ্যা তথ্য দিলে সাথে সাথে পুলিশ তাকে আটক করবে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এইচএসসি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পুলিশকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যেন মিডিয়াতে যে বলবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাকে সাথে সাথে হেফাজতে নিয়ে কৈফিয়ত নিতে পারবে। মন্ত্রী জানান, অপপ্রচার চালিয়ে জাতিকে ধ্বংস করবেন, আর্কাইভে ভাইরাল করবেন, সরকার তা হতে দেবে না। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির দরগা উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের সমন্বিত উদ্যোগ নেওয়া সহ এই বিষয়ে একটি কাঠামো নির্ধারণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সার্কিট হাউসে জরুরি সভা শেষে কথা জানান তিনি। বাণিজ্যমন্ত্রী জানান, দরগার উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক হিসেবে স্বচ্ছতা আনতে ঐক্যমত্যে পৌঁছেছেন তারা। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগা, মসজিদ, মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে। জানান, আপাতত বিদ্যমান কমিটির নিয়ম অনুযায়ী দানের টাকা গুনে ব্যাংক হিসেবে জমা রাখা হবে। নোয়াখালী সদরে খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভ্যাকুম মেশিন ব্যবহার করে প্রকল্পের অর্থ হরিলুট, গাছ কাটা এবং বসত ঘর ভাঙার মতো নানা অভিযোগ করেছেন স্থানীয়রা। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ হাসানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। চলতি অর্থ বছরে কৃষি, সেচ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে বর্তমান সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় নোয়াখালী সদরের 5টি খালের 28 কিলোমিটার পুনঃখনন কাজ চলছে। এতে ব্যয় হবে প্রায় 7 কোটি 20 লাখ টাকা। গত 3রা মে এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। পুরুষ ও নারী শ্রমিক ব্যবহার করে 43 দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে, কিন্তু চলমান খাল পুনঃখনন প্রকল্প ঘিরেই উঠেছে অনিয়মের অভিযোগ। সরকারিভাবে কোনো নোটিশও দেওয়া হয় নাই, কোনো ইউপির চেয়ারম্যান আমাদের কাছে কিছু বলে নাই। দেখা গেছে যে এরা বলতেছে যদি এগুলো না সরান তাহলে এগুলো বেকু দিয়ে কাটিয়ে এরা নিয়ে যাবে। এটা তো আমগো ব্যক্তি মালিকানা জায়গা। এখন আঙ্গুরে বলতেছে খালের কাছে ঘর করছে, এখন ঘর সরাইতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রকল্পের 50% শ্রমিক দিয়ে কাজ করার কথা থাকলেও বাস্তবে কোনো শ্রমিক ব্যবহার না করে পুরো কাজ ভ্যাকুম মেশিন দিয়ে চলছে। এতে খালের দুই পাশের শত শত গাছ কেটে ফেলা হচ্ছে, কোথাও ভেঙে ফেলা হচ্ছে বসতঘর ও স্থাপনা। আমাদের বাড়ির রাস্তা কেটে দিছে, আমরা প্রায় 400 মানুষের বসবাস ভিতরে। এখন আমরা তো বাড়ি থেকে বাইর হওয়া মুশকিল হয়ে গেছে। যে রাস্তাটা সরকার নিছে সেটা আমাদের জমির উপর থেকে নিছে, আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। না, বেকুতি কাজ করতে তো না, বেকুতি কাজ করতে আর না, বেকুতি যদি কাজ করতে তো তাহলে অনেক রাস্তা লাগায় না। শ্রমিক যদি মাটি কাটতো, ডাল দিয়ে মাটি কাটতো, কারোর কিছু নষ্ট হতো না। প্রকল্পে কাজের জন্য নাম অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র জমা দিয়েও কাজ না পাওয়ায় হতাশ স্থানীয় শ্রমিকরা। কাজ করবার কথা একদম ছবি নিছে, আইডি কার্ড নিচে, ফটো করে নিচে, আঙের শ্রমিক একজন কামে লাগিয়েছে। কার্ড দিছি আমরা, কইছে কাজ করাইবো, কাজ তো আমরা করি। এদিকে প্রকল্প পরিদর্শনের সময় সরেজমিনে সাংবাদিকদের উপস্থিতি দেখে নিজেকে আড়ালের চেষ্টা করেন পিআইও। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। আপনারা যেরকম এখানে শ্রমিক পান নাই, আমিও এখানে শ্রমিক দেখিনি। ঠিক আছে, শ্রমিক কোথায় গেছে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করব। তবে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে স্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া হয় যে সরকারি নীতিমালা, যেখানে শ্রমিক ব্যবহার থেকে শুরু করে যে যে নীতিমালা আছে সেটা তারা সম্পূর্ণভাবে শতভাগ মেইনটেইন করে তারা তাদের কাজ বাস্তবায়ন করবে। সেইখানে আপনার বাধ্য করে কোনো ব্যক্তিগত জমির কোনো কিছু সেখানে অপসারণ করা যাবে না বা বাধ্য করা যাবে না। সরকারি উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজিং এর সঙ্গে ব্যবসা বিনিয়োগ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছার আশা। রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে 2 জনের প্রাণহানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।